আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেছো যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জীবের বৃদ্ধি এবং হচ্ছে বংশগতি। দেখো হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। এই দ্বিতীয় অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থাৎ এখানে হচ্ছে বিশেষ করে কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, এই কোষ বিভাজন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের সাথে আমি একটু কোষ নিয়ে আলোচনা করব। তোমরা তো নিশ্চয়ই জানো যে কোষ হচ্ছে জীবদেহের হচ্ছে গঠন এবং কাজের একক। প্রতিটি জীব দেহই হচ্ছে অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। এই যে কোষ, এই কোষের যদি আমরা প্রকারভেদের দিকে যদি একটু আলোকপাত করি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দেখো, এই কোষ হচ্ছে দুই ধরনের হয়। দেখো, কোষ, এই কোষ হচ্ছে দুই ধরনের হয়। অর্থাৎ আমরা যদি নিউক্লিয়াসের গঠনের দিকে তাকাই তাহলে আমরা দেখব হচ্ছে কোষ দুই ধরনের হয়। এক হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। দেখো, একটা হচ্ছে আদি কোষ, আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এই যে প্রকৃত কোষ, এটা হচ্ছে এদের হচ্ছে নিউক্লিয়াসটা কি থাকে, সুসংগঠিত থাকে। আর আদি কোষের হচ্ছে নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়। এই প্রকৃত কোষ আবার কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ আর জনন কোষ। এই যে দেহকোষ, এই দেহকোষটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে হচ্ছে বিভাজিত হয়। অর্থাৎ দেহকোষটা হচ্ছে, অর্থাৎ মাইটোসিস হচ্ছে দেহকোষের একটা বিভাজন পদ্ধতি। আমরা যখন কোষ বিভাজনের দিকে তাকাবো বা কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন কত প্রকার, তাহলে আমরা দেখব যে মাইটোসিস এবং মিওসিস নামে দুই ধরনের কোষ আছে। আরো এক ধরনের কোষ বিভাজন আছে এবং আরো এক ধরনের কোষ বিভাজন আছে যেটা হচ্ছে অ্যামাইটোসিস। দেখো, এই দেহকোষ হচ্ছে, এটা হচ্ছে মাইটোসিস। অর্থাৎ এই মাইটোসিস হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। আর জনন কোষ এখানে হচ্ছে মিওসিস। অর্থাৎ মিওসিস, তাহলে মিওসিস হচ্ছে, অর্থাৎ জনন কোষগুলো হচ্ছে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়। তাহলে তোমরা একটু এর দিকে একটু মানে এই জিনিসটা একটু খেয়াল করবে যে মাইটোসিস হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এবং মিওসিস হচ্ছে জনন কোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। তাহলে চলো আমরা দেখি যে কোষ বিভাজনটা আসলে কাকে বলে এবং কোষ বিভাজন কত প্রকার। দেখো, এই কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? কোষ বিভাজন হচ্ছে
কোষ বিভাজন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, অর্থাৎ এক ধরনের হচ্ছে বিভাজন প্রক্রিয়া, মানে যার সাহায্যে মাতৃকোষের নিউক্লিয়াস অর্থাৎ মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হবে হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ যে বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি করে, অর্থাৎ মাতৃকোষ থেকে যে পদ্ধতিতে অপত্য কোষের সৃষ্টি হয়, তাহলে সেই পদ্ধতিটিকে বলা হবে হচ্ছে কোষ বিভাজন। তাহলে দেখো এই কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের হয়। তাহলে কোষ বিভাজন কয় ধরনের হয়? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবে যে কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের হয়। দেখো কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের হয়। তাহলে এক হচ্ছে অ্যামাইটোসিস, এক নাম্বার যেটা হচ্ছে অ্যামাইটোসিস। এক নাম্বার হচ্ছে অ্যামাইটোসিস, 2 নাম্বার হচ্ছে মাইটোসিস, আর 3 নাম্বার হচ্ছে মিওসিস। অর্থাৎ এই 3 ধরনের কোষ বিভাজন হচ্ছে এই 3 ধরনের হয়। তাহলে অবশ্যই তোমরা এই জিনিসটা মনে রাখবে, কারণ অনেক সময় তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে হচ্ছে কোষ বিভাজন কয় ধরনের হয়। তাহলে কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের, অর্থাৎ এটা হচ্ছে 3 ধরনের হয়, 3 প্রকার। কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস। তাহলে এখন দেখো যে আমরা আজ মূলত অ্যামাইটোসিস এবং হচ্ছে মাইটোসিস কাকে বলে, মাইটোসিসের হচ্ছে বৈশিষ্ট্যগুলো কেমন, এই অর্থাৎ মাইটোসিস কোথায় ঘটে এবং মাইটোসিস কোন কোন মানে অংশে হয় না বা কোথায় কোথায় সংগঠিত হয় না, এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো আমরা তাহলে প্রথমেই দেখি যে অ্যামাইটোসিস, এই অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি। দেখো অ্যামাইটোসিস, তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন, তাহলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত এটা হচ্ছে এক কোষী জীবে সাধারণত অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। তাহলে দেখো এক কোষী জীবে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ইস্ট, তারপর হচ্ছে ছত্রাক, অ্যামিবা। এই ধরনের হচ্ছে এক কোষী জীবে হচ্ছে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। অর্থাৎ এক কোষী জীবগুলা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়। এক কোষী জীবগুলা অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে বংশবৃদ্ধি করে। তাহলে দেখো অর্থাৎ এই যে কোষ বিভাজনের হচ্ছে উদ্দেশ্যটা কি? কোষ বিভাজনের উদ্দেশ্যটা হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ একটার থেকে দুটা, আমি আগেই বলেছি দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম ভাবে অর্থাৎ এইভাবে হচ্ছে বৃদ্ধি পায়। অর্থাৎ এই কোষ বিভাজনের কারণে কি হয়, উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হয়, অর্থাৎ বৃদ্ধি প্রাপ্ত হয়, এবং হচ্ছে কি হয়, এবং হচ্ছে বংশ বৃদ্ধিও করে। তাহলে এই কাজগুলো করে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এখানে হচ্ছে এই এককোষী জীবগুলা মানে বিভাজিত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে।
এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। দেখো, এটা হচ্ছে আমরা জানি যে আমরা যদি একটা কোষ আঁকাই, অর্থাৎ একটা কোষের মধ্যে কি থাকে? কোষের ভিতরে হচ্ছে নিউক্লিয়াস থাকে। অর্থাৎ এই যে এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। অর্থাৎ আমরা যদি নিউক্লিয়াসটা বাদ দেই তাহলে যে অংশটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই অংশটা, আর এই যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো, এই নিউক্লিয়াসটা কি হয়? বলা হয়েছে যে এই বিভাজনে নিউক্লিয়াসটা হচ্ছে ডাম্বেলের আকার ধারণ করে। তাহলে এটা দেখো, এটা বিভক্ত হয় মানে অনেকটা এমন হয়। অর্থাৎ দেখো, এই যে ডাম্বেলের আকার, অর্থাৎ এর দুই পাশটা হচ্ছে চড়া হয় এবং মাঝখানটা একটু সরু হয়ে যায়। আর দেখো, এই যে নিউক্লিয়াসটা হচ্ছে এরকম, দুই পাশে এরকম চেপে, দুই পাশে একটু, এরপরে এটা আরো চেপে যায়। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আরো এইরকম, এইরকম অর্থাৎ এটা এই মাঝখানটা আরো চেপে যাবে এবং নিউক্লিয়াসটাও দেখো এইরকম আরো এইখানে এইরকম আরো চেপে যাবে। এইরকম দুই পাশটা হচ্ছে এরকম আরো চাপে। অর্থাৎ এই যে ভাঁজটা, অর্থাৎ একটা খাস, এটা কিন্তু আরো এরকম চেপে যাবে, এরকম এরকম চেপে যাবে। আর নিউক্লিয়াসটাও দেখো এইখানে এই নিউক্লিয়াসটা হচ্ছে দুই এরকম হবে এবং একটা সময় এই দুইটা এরকম আলাদা হয়ে যাবে। অর্থাৎ দুইটা এরকম আলাদা হয়ে, দেখো এই যে নিউক্লিয়াসটা এখানেও একটা নিউক্লিয়াস হবে, এখানেও একটা নিউক্লিয়াস হবে। অর্থাৎ দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে। অর্থাৎ এটাও একটা নিউক্লিয়াস হবে, এটা একটা অপত্য কোষ, এটা হচ্ছে একটা অপত্য কোষ এবং এটাও হচ্ছে একটা অপত্য কোষ। আর এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এটাও হবে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, অপত্য কোষ। অর্থাৎ এইরকম একটা জিনিসটা হলো একটা, মানে এটা হচ্ছে একটা মাতৃকোষ, এই মাতৃকোষটা দেখো, এই মাতৃকোষটা বিভাজিত হয় এরকম দুইটা অপত্য কোষের সৃষ্টি করবে। অর্থাৎ এইখান থেকে এইদিকে আসবে, এইখান থেকে এইদিকে যাবে এবং এই সব শেষে হচ্ছে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। অর্থাৎ এইরকম একটা, অর্থাৎ তাহলে আমরা এই অ্যামাইটোসিস, কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াস এবং হচ্ছে সাইটোপ্লাজম, মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এটা হচ্ছে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। অর্থাৎ এটা সরাসরি বিভাজিত হয় দুটি অপত্য কোষের সৃষ্টি করবে।
তাহলে সেই বিভাজন পদ্ধতিটিকে আমরা বলবো হচ্ছে কি আমরা এই অ্যামাইটোসিস কোষ বিভাজন বলবো। তাহলে এবং যেহেতু এই বিভাজনটা সরাসরি হয়, অর্থাৎ সরাসরি যেহেতু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসটা বিভাজিত হয়, এই জন্য একে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। অর্থাৎ এটা একটা প্রত্যক্ষ কোষ বিভাজন। অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে যে প্রত্যক্ষ কোষ বিভাজন মানে কাকে বলে, বা অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়। তাহলে তোমার কিন্তু এই কথাগুলো লিখতে হবে। তাহলে দেখো আমরা তাহলে এটাকে কি বলতে পারি, যে এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর হচ্ছে সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়, দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন ধরনের কোষে হয়। এটা হচ্ছে এককোষী কোষে হয়, মানে এই জীবগুলো সাধারণত কেমন, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ইস্ট, তারপরে ছত্রাক, তারপরে হচ্ছে অ্যামিবা ইত্যাদি। আর এই ধরনের কোষ বিভাজনকে কি প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে চলো আমরা এখন দেখি যে মাইটোসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি। দেখো মাইটোসিস কোষ বিভাজন, তাহলে আমরা কিন্তু আগেই বলেছি যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। তাহলে দেখো এই মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হবে। মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণসম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করবে। তাহলে এই কথাগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা হচ্ছে সম আকৃতিটা হবে একই রকম। যে দুটো অপত্য কোষ মাতৃকোষ থেকে যে দুটো অপত্য কোষ হবে, তাহলে দুটো অপত্য কোষের হচ্ছে সম আকৃতির হবে, সমগুণসম্পন্ন হবে এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হতে হবে। অর্থাৎ মাতৃকোষে ক্রোমোজোম যদি থাকে 23 জোড়া, তাহলে অপত্য কোষগুলোতেও ক্রোমোজোম থাকবে 23 জোড়া করে। অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হবে। আর এই ধরনের কোষ বিভাজন এই ধরনের হচ্ছে মানে কোষ বিভাজনে প্রাণী বা উদ্ভিদ কি হয়, অর্থাৎ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। আমি আগেই বলেছি যেটা হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এবং দেহকোষের কাজই হচ্ছে জীবকে দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি করা। আর এগুলো সাধারণত এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের হচ্ছে ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। দেখো তাহলে আমরা এই যে মাইটোসিসের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। দেখো মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে মাইটোসিস। তাহলে নিশ্চয়ই তোমরা এখন যে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা অবশ্যই তোমরা দিতে পারবে। তাহলে বলো তো যে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা কেমন হবে। আমি কিন্তু বলেছি যে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা যখন দিবে তখন কিন্তু তোমার একটা কথাই মানে এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় সম আকৃতির, সমগুণসম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এবং এই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল করতে হবে। আর এটার বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি, মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস দেহকোষের। তাহলে এই মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, তাহলে দেখো এর সাধারণ মাইটোসিসের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি।
তাহলে 1। আর 2 নাম্বার হচ্ছে সম আকৃতির। এটা হচ্ছে এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটা হচ্ছে একবার বিভাজিত হয়। তাহলে হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াস। দেখো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করবে। মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। একবার বিভাজিত হয়। আর 3 একবার বিভাজিত হয়। তারপরে মাতৃকোষটি বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে মাতৃকোষটি বিভাজিত হয়ে, তাহলে এটা হচ্ছে কি যে মানে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এই বিভাজনের ফলে এটা হচ্ছে সম আকৃতির ও হচ্ছে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তারপর দেখো 4। তাহলে এখানে দেখো, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা পরস্পর সমান হয়। তাহলে মাতৃকোষের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ও অপত্য কোষের দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও হচ্ছে অপত্য অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। আর 5 নাম্বার, যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা পরস্পর সমান হয়, এই জন্য এই বিভাজন পদ্ধতিটিকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। তোমরা তো নিশ্চয়ই জানো যে সমীকরণের হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান হয়, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ সমান হয়। কাজে এটারও হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা। এই কারণে এটাকে হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এ ধরনের বিভাজনকে সমীকরণিক বা হচ্ছে ইকুয়েশনাল কোষ বিভাজন
বলা হয়। তাহলে এই এই কয়েকটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ মাইটোসিসের যে বৈশিষ্ট্যগুলা, অর্থাৎ আমরা যখন আবার মিওসিসের বৈশিষ্ট্যগুলো দেখব, অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যগুলো দেখাও। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমার অবশ্যই খেয়াল করতে হবে যে মাইটোসিস কোষ বিভাজন এর বৈশিষ্ট্য, এক হচ্ছে এটা দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি, দুই হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, আর এই বিভাজনের ফলে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তারপরে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সর্বদা সমান হয়, আর এ ধরনের বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখব যে কোথায় কোথায় মাইটোসিস কোষ বিভাজন হয়। আমরা কিন্তু বলেছি যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। এই কারণে হচ্ছে, এবং এটা হচ্ছে একটা দেহকোষের বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন হচ্ছে মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, তারপর হচ্ছে বর্ধনশীল পাতা, তারপরে মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। এছাড়াও দেখো, প্রাণী দেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন দেখা যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল করতে হবে যে কোথায় কোথায় মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়।